কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন এবং কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই এ সময়ের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন। পেঁয়াজ দৈনন্দিন রান্নার কাজে বহুল ব্যবহৃত এবং ঔষধি গুণে গুণান্বিত একটি মশলা ফসল। সময়ের সাথে খাদ্য অভ্যাসের পরিবর্তন এবং নতুন নতুন খাদ্য আবিষ্কার এবং এর বহুল ব্যবহারের ফলে চাহিদাও বেড়েছে বহুগুণ। যেখানে সারা বিশ্বব্যাপী এর গড় ফলন হেক্টর প্রতি 7.5 বিঘায় 17 থেকে 18 টন, সেখানে বাংলাদেশে মাত্র 4 টন। এর প্রধান কারণ ভালো বীজ এবং সময় মতো পর্যাপ্ত বীজের অপ্রতুলতা। এদেশে পেঁয়াজের বীজের চাহিদা 300 টনেরও বেশি। চাহিদা এবং উৎপাদনের এই বিশাল ঘাটতির কারণে প্রতি বছর কেজি প্রতি এই বীজের মূল্য অনেক বেশি থাকে। পেঁয়াজের বীজ উৎপাদন তাপমাত্রার প্রতি খুবই সংবেদনশীল। নিম্ন তাপমাত্রা ছাড়া কখনোই পেঁয়াজের বীজ উৎপাদন করা সম্ভব নয়। তাই বাংলাদেশে একমাত্র রবি মৌসুমেই অক্টোবর ও এপ্রিলে বীজ উৎপাদন করা সম্ভব। বীজ যখনই বপন করা হোক না কেন, ডিসেম্বর মাসেই পাতা পেঁয়াজের ফুল আসা শুরু হয়। পাতা কেটে খাওয়ার পরও অবশিষ্ট গাছ থেকেই ডিসেম্বর মাসে ফুল আসে। ফুল আসার সময় হেক্টর প্রতি অতিরিক্ত 100 কেজি করে ইউরিয়া ও পটাশ সার প্রয়োগ করতে হয়। পেঁয়াজ পরপরাগায়িত ফসল, তাই জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য একটি জাতের মাঠ থেকে অন্য জাতের মাঠের দূরত্ব কমপক্ষে 1000 মিটার বজায় রাখতে হবে। সব আম্বেলের বীজ একসাথে পরিপক্ক হয় না, তাই কয়েকদিন পরপর পরিপক্ক আম্বেল সংগ্রহ করা হয়। একটি আম্বেলের মধ্যে শতকরা 15 থেকে 20টি ফল ফেটে কালো বীজ দেখা গেলে আম্বেলটি কেটে বা ভেঙে সংগ্রহ করতে হবে। আমরা এই পেঁয়াজটা লাগাই মূলত অক্টোবর মাসের দিকে এবং এই পেঁয়াজটা উঠে আমাদের এপ্রিল মাসের প্রথম দিকে এবং প্রথম দিক থেকে শুরু হয়ে ওঠা। তো আমাদের এই পেঁয়াজটা আমরা প্রথমে ডাঁড়াভাবে লাগাই। ডাঁড়াভাবে লাগাতে সেচ দিতে আমাদের সহজ হয়। সেচ দিই প্রথমে আমরা, তারপরে এই পেঁয়াজটা যখন হয় তখন এই পেঁয়াজ থেকে যে প্রথমে যে ফুলকাটা বের হয় সেই ফুলকাটা আমরা ভালোভাবে সংরক্ষণ করি এবং তার সাইডে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আমরা ভেঙে ফেলি এবং ওই পাতাগুলো বিক্রি করে দিই। তারপরে এখানে আমাদের এই পেঁয়াজের প্রধান রিস্ক হচ্ছে যে শিলাবৃষ্টি। অনেক বৃষ্টি হলে দেখা যায় যে গোড়াতে পানি জমে পচে যায় এবং আরেকটা রোগ সেটা হচ্ছে যে পাতা হলুদ হয়ে যায়। এটা মূলত রোগ। এটা ছত্রাকনাশক ইউজ করি আমরা, বিষটা ব্যবহার করি 2 থেকে 3 বার এবং সেচ আমরা 4 থেকে 5টা দিয়ে থাকি এবং এটাতে খরচ হয় বিঘা প্রতি প্রায় 20 থেকে 25,000 টাকা এবং আমরা বিঘাতে আয় করে থাকি প্রায় 1 থেকে 1,80,000 টাকা, 1.5 থেকে 1,80,000 টাকা পর্যন্ত। আর আমাদের এই পেঁয়াজটা যখন পুরোপুরিটাই বিসি হয়ে যায় তখন আমরা এটা বাসাতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আগা কেটে বাসাতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে রোদে 2 দিন শুকাই। শুকানোর পরে এটা আমরা আস্তে আস্তে হাত দিয়ে এবং বিভিন্ন যে লাঠি টাঠি আছে সেগুলো হালকা করে বাড়ি দিয়ে আমরা বীজটা নিয়ে নিই। নেওয়ার পরে চালুন আছে, চালুনে চেলে বীজটাকে 2 ভাগ করি, ভালোগুলো আলাদা করি আর খারাপগুলো আরেকটু আলাদা করি। তারপরে ওগুলো আপনার যে পাউডার আছে, আপনার নইন পাউডার বলা হয়, নইন পাউডারের মধ্যে মিশাই। এমনি নিম পাতা আছে, নিম পাতা আমরা রোদে দিয়ে শুকায় গুঁড়ি করে নিম পাতার সাথে এটা মিক্সচার করে আমরা ড্রামে কিংবা প্লাস্টিকের যে বস্তাগুলো সেগুলো ভরে রেখে দিই এবং এই পেঁয়াজ থেকে যে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা আমরা বাজারজাত করি এবং বাসায় খাই, আত্মীয়দের দিয়ে থাকি এবং এই পেঁয়াজটার তখন কিন্তু মানটা বাজারে খুবই কম পাওয়া যায়।
আমাদের যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাহিরপুরি জাত। আমাদের এখানে অনেক কৃষক অনেকভাবে পেঁয়াজগুলো চাষ করে থাকে। তো আমরা সাধারণত মূলত আমাদের পবা উপজেলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে সেখানে আমরা যাই, সেখানে গিয়ে আমরা তাদের পরামর্শ নিই, তাদের পরামর্শ মোতাবেক আমরা লাগাই এবং আমাদের যেগুলো উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা মাঝে মধ্যে আমাদেরকে পরামর্শ দেয়। আমরা তাদের মতো করে আমরা এই পেঁয়াজগুলো চাষ করে থাকি। আমাদের গবাদি পশু বিশেষ করে গরু এবং মহিষ ধানের খড়কে প্রধান গোখাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা প্রচলিতভাবে এক গাদা খড় গরু মহিষের সামনে রেখে দিই। তারা এলোপাতাড়িভাবে এগুলো খায়, যার অধিকাংশই অপচয় হয়। এই সমস্যা সমাধানে ব্রি তাদের প্রকৌশল বিভাগ থেকে চপার নামে একটি মেশিন আবিষ্কার করেছেন, যা খুব কম সময়ে ধানের খড়কে কাঙ্ক্ষিত আকার বা মাপে মুহূর্তেই কেটে দেয়, যা গবাদি পশু নিমিষেই বেশ আয়েশ করে খায়। অপচয়ও কম হয়। প্রয়োজনীয় চাহিদা অনুসারে এগুলোকে বিভিন্ন সাইজে কাটা যায়। এই যন্ত্রটা দিয়ে খড় কাটা যায়, ধান, ভুট্টা, তারপরে ধনিচা এবং পাটের বিভিন্ন অবশিষ্ট অংশগুলি কেটে কেটে টুকরা করা যায়। বিশেষ করে যেখানে গরুর খামার আছে ওই গরুর খামারের জন্য এই যন্ত্রটি খুবই উপযোগী। এই যন্ত্রের দ্বারা খড়কে টুকরা টুকরা করে গরুর খাওয়ানো যেতে পারে। পাটকে টুকরা টুকরা করে কেটে পাট কাঠিকে পাটেক্স এর কাজে ব্যবহার করা যেতে পারে। তেমনি হলো ভুট্টার যে অবশিষ্ট অংশ থাকে এগুলিকে টুকরো করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই যন্ত্রটি আমাদের ফার্ম মেশিনারি বিভাগ কর্তৃক উদ্ভাবিত। এই যন্ত্রের কার্যকারিতা হলো প্রতি ঘন্টায় প্রায় 400 কেজি খড় কাটতে পারে এবং ভুট্টা প্রায় 300 কেজির মতো কাটতে পারে। এই যন্ত্রটি ব্যবহার করে একজন কৃষক প্রায় এক সিজনে যন্ত্রের দাম তুলে নিতে পারবেন। এই যন্ত্রটি তৈরি করতে ইঞ্জিন সহ প্রায় 20,000 টাকা লাগতে পারে। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বর্তমানে অধিক উৎপাদনের জন্য দেশে সংকর জাতের গরু পালন করা হচ্ছে। এসব জাতের তুলনায় দেশীয় জাতের গরু পালন সহজ, আবহাওয়া সহিষ্ণু এবং রোগ প্রতিরোধ সক্ষম। চট্টগ্রামের লাল গরু একটি উন্নত দেশীয় জাত। এ জাতের উট চট্টগ্রামে আদি বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসেছে তা সঠিকভাবে জানা নেই। বর্তমানে এই গরু চট্টগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী ও কুমিল্লা জেলায় দেখা যায়। হালকা লাল বর্ণের এই গরু দেখতে ছোটখাটো, পিছনের দিক বেশ ভারী এবং চওড়া। মাঝারি ধরনের গলকম্বল, গলা খাটো এবং সামান্য কুঁজও রয়েছে। ওলান বেশ বর্ধিত, বাট সুডৌল, মিল্ক ভেইন স্পষ্ট এবং চোখের পাতা, পায়ের খুর এবং শিং লালচে। ওলানের সামনের চামড়া বেশ ঝুলানো। গাভী অনুপাতে লেজ বেশ লম্বা। শেষ প্রান্তের চুলের গুচ্ছ লাল বর্ণের। গাভীর দৈহিক ওজন 500 থেকে 550 পাউন্ড পর্যন্ত হয়। আমার পিছনে এবং আমার সাইডে এগুলো সব হচ্ছে আরসিসি, যেটাকে বলে রেড চিটাগাং ক্যাটেল। এটা বাংলায় বলতে গেলে এটা অষ্টমুখী লাল গরু। এই গরুগুলো সাধারণত আমাদের দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বৃহত্তর চিটাগাং অঞ্চলে থেকে এই গরুগুলো আসলে উৎপত্তি। আমরা প্রায় এক যুগের আগে ওই এলাকায় আমরা দেখেছি যে এই ধরনের গরু, একই রকম বৈশিষ্ট্যের কিছু গরু, দেশি খুব পোটেনশিয়াল কিছু গরু, যেগুলো হচ্ছে যে খুব দুধ ভালো উৎপাদন করে এবং এই গরুগুলোর বিশেষ বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে এই গরুগুলোকে দেশের অন্যান্য গরু থেকে সহজেই আলাদা করা যায়। এবং এটা আমরা এখন আমাদের এই স্টেশনে এটা আমরা এখন সংরক্ষণ করছি। আমরা নির্বাচিত প্রজননের মাধ্যমে এর জাত উন্নয়নে কাজ করছি এবং আমাদের আসলে মেইন গোল হলো আমরা এই গরুটাকে আরও বেশি যাতে দুধ দেয়, একটু উন্নত জাতে পরিণত করে আমরা এই গরুগুলোকে রুরাল ডেয়ারি হিসাবে দেশে এস্টাবলিশ করব, যাতে এই ছোট ছোট গরুগুলো আমাদের দেশের দরিদ্র ভূমিহীন কৃষকেরাও এই গরুগুলো পালতে পারে এবং এই গরুগুলোকে অল্প পরিমাণ খাবার দিয়েও বেশি দুধ উৎপাদন করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের দুধ উৎপাদনের চাহিদা মেটাতে পারে। এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য এবং এই লক্ষ্যটা সামনে রেখেই আমরা আসলে এই দীর্ঘমেয়াদী এই প্রজনন কাজ করছি।
একটি ভালো স্বাস্থ্যবতী লাল গাভী বছরে একটি বাচ্চা এবং দৈনিক 10 থেকে 12 লিটার দুধ দেয়। ষাঁড় এবং বলদগুলি বেশ বলিষ্ঠ ও শক্তিশালী হয়। বিলুপ্তপ্রায় গরু নিয়ে দীর্ঘদিন গবেষণা করে আসছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গরুটির একটি ডেইরি জাত শীঘ্রই উন্মুক্ত করতে যাচ্ছে। এই জাতের গরুর খাবার কম লাগে এবং পালনের ঝুঁকি কম। এদেশের গবাদির উন্নয়নে এটি হতে পারে একটি সম্ভাবনাময় জাত। চট্টগ্রামের লাল গরু পালন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই জাতের গরু পালন লাভজনক হবে মানুষের জন্য, লাভজনক হবে দেশের জন্য, সেটাই প্রত্যাশা। আমরা বর্তমানে আমাদের এই প্রোগ্রামের মধ্যম পর্যায়ে এসেছি। আমাদের নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে আমাদের আরও 5-6 বছর এই ধরনের গবেষণা কাজ কন্টিনিউ করতে হবে এবং আমরা অত্যন্ত আশাবাদী। এখন পর্যন্ত আমরা যতগুলো জেনারেশন স্টাডি করেছি এবং আমরা গ্র্যাজুয়ালি যে প্রজননের মাধ্যমে যা দেখেছি যে এই জাতটা সত্যিই খুব পোটেনশিয়াল এবং খুব আশাবাদী। বিশেষ করে আমাদের দেশে যতগুলো গরুর জাত রয়েছে তার মধ্যে এই জাতটা আমি ব্যক্তিগতভাবে এবং আমার সাথে আমার যারা যত সহযোগী বিজ্ঞানী আছেন এবং আরও যারা এই জাতের উপর আমাদের দেশে গবেষণা করেছেন সবাই একমত যে আমরা এই গরুটা নিয়েই দেশে সত্যিকারের কোনো একটা গরিব মানুষের জন্য বা আমাদের দেশের জন্য একটা টেকসই জাত তৈরি করতে পারবো। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠানটি আগামীকাল একই সময় প্রচারিত হবে। অনুষ্ঠানটি সুন্দর ও সমৃদ্ধির জন্য আপনাদের মতামত একান্ত প্রয়োজন। আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল